আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে তারেক টিউটোরিয়ালে। আমি তারেক এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ সলভিং নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। পূর্বেই আমাদের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণভাবে শেষ হয়েছে। এর আগে আমি একটা সৃজনশীল সমাধান করে দিয়েছিলাম, যেখানে দেখানো হয়েছিল কিভাবে এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে সমাধান করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে এমসিকিউ আসলে সেটা সমাধান করতে হয় এবং সেটা সমাধান করতে কি কি ধরনের নিয়ম আমাদের ফলো করতে হবে তার উপর ভিত্তি করে আজকের ক্লাসটি সাজানো, যার মাধ্যমে খুব সহজেই আমরা পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর সহজেই করতে পারবো। তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রথম যে এমসিকিউটা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটি? তাহলে এখানে আমাদের অপশনে দেওয়া আছে, অপশন এখানে ক নম্বরে বলা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, খ নম্বরে বলা আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, গ নম্বরে বলা আছে ন্যাপথালিন এবং ঘ নম্বরে বলা আছে কর্পূর। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর? এখন বিষয় হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আমরা দুইভাবে সমাধান করতে পারি। সেটা কি, আমরা যারা বিগত ক্লাসগুলো করেছি সেখানে রয়েছে যে আমরা ব্যাপনের একটা ক্লাস করেছিলাম, যেখানে আমরা একটা পরীক্ষা করেছিলাম, যে পরীক্ষার মধ্যে পর্যবেক্ষণ করে আমরা দেখেছিলাম যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা বিক্রিয়া ঘটাই তখন ওইখানে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে আমরা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করেছিলাম তখন ওইখানে বিক্রিয়া হয়ে সেই জায়গার মধ্যে একটা সাদা ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে আমাদের অপশন এ অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড থেকেই আমরা মূলত সাদা ধোঁয়ার সৃষ্টিটা আমরা পেয়ে থাকি। তাহলে সহজে আমরা বলতে পারবো যে এইখানে ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তো এটা হচ্ছে এক ধরনের নিয়ম, যেভাবে আমরা খুব সহজেই উত্তর বের করতে পারি। আরেকটা নিয়ম হচ্ছে, আমরা একটু অপশনগুলোর দিকে দেখব। তো অপশনগুলোর দিকে যদি দেখি তাহলে দেখো ক নাম্বার ছাড়া বাকিগুলোর দিকে একটু যদি লক্ষ্য করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে ন্যাপথালিন এবং কর্পূর, এই তিনটা পদার্থই কিন্তু আমাদের উদ্বায়ী পদার্থ। অর্থাৎ যা উদ্বায়ী পদার্থ কাকে বলে? যেই পদার্থকে তাপ প্রদান করলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেটাই হচ্ছে উদ্বায়ী পদার্থ। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে আমাদের ন্যাপথালিন, তারপরে কর্পূর, এগুলোর উপর যখন আমরা তাপ প্রয়োগ করবো তাহলে কি হবে? সরাসরি সেটা বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে সেখানে কিন্তু ধোঁয়া সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে তিনটা যেহেতু উদ্বায়ী পদার্থ, তাহলে আমাদের একটা অপশনই বাকি আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে আমরা সহজেই এটার উত্তর করতে পারবো। যদি প্রথমটা বোঝা হয়ে থাকে তাহলে আমরা 2 নম্বর প্রশ্নে দেখি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটির ব্যাপন হার বেশি? কোনটির ব্যাপন হার বেশি? তাহলে আমরা ব্যাপনের ক্লাসে পড়েছিলাম যে বস্তুর আণবিক ভরের উপর নির্ভর করে মূলত ব্যাপন অনুসরণ। যদি বস্তুর ভর বেশি হয় তাহলে ব্যাপন হার কম হয়, যদি বস্তুর ভর কম হয় তাহলে ব্যাপন হার বেশি হয়। তাহলে এখানে যে তোমাদের প্রশ্নে বলেছে ব্যাপন হার বেশি হতে হবে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? দেখতে হবে যে কোন বস্তুর ভর কম, যেই বস্তুর ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে আমরা একটু অপশনগুলোর দিকে চিন্তা করি। অপশনে প্রথম আছে নাইট্রোজেন, যার সংকেত হচ্ছে N, তারপরে ক্লোরিন, যার সংকেত হচ্ছে Cl, হাইড্রোজেনের সংকেত হচ্ছে H এবং অক্সিজেনের সংকেত হচ্ছে O। এখন নাইট্রোজেনের আণবিক ভর কত? নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14। তারপরে ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 35.5, আর হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1, আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16। তাহলে এবার খুব সহজে উত্তর করা যাবে যে কার আণবিক ভর ছোট। যার আণবিক ভর ছোট তাহলে তারই ব্যাপনের হার বেশি হবে।
তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের হচ্ছে 14, ক্লোরিনের 35.5, হাইড্রোজেনের 1 এবং অক্সিজেনের 16। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে সব থেকে ছোট যেই ভর রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেনের। তাহলে যেহেতু তার ভর সব থেকে ছোট, তাহলে তার ব্যাপন হার সব থেকে বেশি হবে। তাহলে গ নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি 2 নাম্বারটা বুঝতে পারছো। এবার 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থ কি? অর্থাৎ আমরা যেটাকে উদ্বায়ী পদার্থ হিসেবে চিনি, তাহলে উদ্বায়ী পদার্থ সেটাই হবে যাকে আমরা তাপ প্রদান করলে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে। তো এখন আমরা অপশনগুলোর দিকে দেখি। প্রথমে বলা হয়েছে তুতে, তারপরে আছে খাদ্য লবণ, তারপরে আছে সোডা আঁশ এবং নিশাদল। তাহলে এখান থেকে কোনটা উদ্বায়ী পদার্থ হতে পারে? তা আমরা যারা ঊর্ধ্বপাতন ক্লাস করেছি তাদের জন্য এটা উত্তর দেওয়া খুব সহজ ব্যাপার, যে নিশাদল হচ্ছে আমাদের উদ্বায়ী পদার্থ। এবার আমরা একটু চিন্তা করি যে তুতেকে কখনো তাপ দিলে সে সরাসরি বাষ্পে পরিণত হবে না। আর ঊর্ধ্বপাতিত পদার্থ তাকেই বলে যাকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়। তাহলে তুতেকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সে সরাসরি বাষ্পে পরিণত হবে না, তাকে তাপ দিলে সে প্রথমে তরলে পরিণত হবে, তারপর সে বাষ্পে পরিণত হবে। তারপরে খাদ্য লবণেও কি তাপ প্রদান করলে বাষ্পে পরিণত হবে না। কিন্তু আমরা জানি খাদ্য লবণের ভিতরে আয়োডিন থাকে, তো সেই আয়োডিনটা অবশ্য উদ্বায়ী পদার্থ। অর্থাৎ আয়োডিন এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি, এখান থেকে আমরা যেটা দেখব যে আয়োডিনটা এখান থেকে চলে যাবে। তাহলে আমরা বলতে পারি যে খাদ্য লবণ আসলে ঊর্ধ্বপাতিত পদার্থ না, খাদ্য লবণের ভিতরে যে আয়োডিন থাকে সেটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। তারপরে সোডা আঁশ, সেটা ঊর্ধ্বপাতিত পদার্থ না। তাহলে আমাদের বাকি আছে একটাই নিশাদল, সেটাই হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এবার 4 নম্বর প্রশ্নে আসি। বলা হয়েছে কি নিচের কোনটির ব্যাপন আগে হবে? কোনটির ব্যাপন আগে হবে? অর্থাৎ তাহলে আমরা আগে থেকেই জানি যার বস্তুর ভর অনেক বেশি তার ব্যাপন কম হয়, ব্যাপন আস্তে আস্তে হয়। আর যার বস্তুর ভর কম তার ব্যাপন তাড়াতাড়ি হবে। তাহলে আমরা এখন বস্তুর ভরগুলা নির্ণয় করব। প্রথমে আছে কি অ্যামোনিয়া। তাহলে আমরা একটু এই পাশে দেখি, অ্যামোনিয়ার ভর আমরা নির্ণয় করি। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14 প্লাস হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1। এখানে 3টা হাইড্রোজেন আছে, তাহলে 1 × 3, তাহলে হচ্ছে কত 17। তারপরে আমরা একটু পানির সংকেত H2O, তার আণবিক ভর নির্ণয় করার চেষ্টা করি। হাইড্রোজেনের আণবিক ভর 1, এখানে আছে 2টা, তাহলে 1 × 2 প্লাস অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16। তাহলে কত বের হচ্ছে 2 × 2 16 18। তারপরে একটু কার্বন ডাইঅক্সাইডের ভর নির্ণয় করি। কার্বন ডাইঅক্সাইড, কার্বনের আণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16। যেহেতু 2টা অক্সিজেন আছে তাহলে 2 দিয়ে গুণ হবে, তাহলে 16 × 2 = 32, আর 32 × 12 হচ্ছে 44। তারপরে বাকি আছে আমাদের সালফার ডাইঅক্সাইড। তাহলে সালফারের আণবিক ভর কত 24 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, যেহেতু 2টা অক্সিজেন আছে তাহলে 2 দিয়ে গুণ, তাহলে 16 × 2 = 32। 32 আর 24 কত হয় 56। তাহলে আমরা প্রত্যেকটা বস্তুর আমরা আণবিক ভর পেয়ে গেছি। তাহলে এখন আমরা বলতে পারবো কি যেই বস্তুর আণবিক ভর সব থেকে ছোট তার ব্যাপন আগে হবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, অ্যামোনিয়ার হচ্ছে 17, পানির হচ্ছে 18, কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44, আর সালফার ডাইঅক্সাইডের হচ্ছে 56। তাহলে সবচেয়ে ছোট কার? অ্যামোনিয়ার। যদি অ্যামোনিয়া সবচেয়ে ছোট হয় তাহলে তার ব্যাপন সবার আগে হবে। তাহলে ক নাম্বার সঠিক উত্তর, অনেক সহজ।
এবার 5 নম্বরে যাই। 5 নম্বরে বলা হয়েছে কি, কোনটি তরলে পরিণত করা সম্ভব, কোনটিকে তরলে পরিণত করা সম্ভব। তাহলে দেখো, ক নম্বরে বলা আছে ন্যাপথালিন, খ নম্বরে বলা আছে আয়োডিন, গ নম্বরে বলা আছে অ্যামোনিয়া, ঘ নম্বরে বলা আছে কর্পূর। তাহলে কোনটাকে তরলে পরিণত করা সম্ভব? তাহলে আমরা এখানে দেখব যে একটাকে এখানে তরলে পরিণত করা সম্ভব, আর বাকি যেগুলো আছে সেগুলা কি তরলে পরিণত করা সম্ভব না। তাহলে আমরা দেখি, ন্যাপথালিন অবশ্যই তরলে পরিণত হবে, কারণ কি ন্যাপথালিন একটা উদ্বায়ী পদার্থ। আয়োডিন সেও একটা উদ্বায়ী পদার্থ, তাকেও কি তরলে পরিণত করা সম্ভব না। কর্পূর সেও একটা উদ্বায়ী পদার্থ, কর্পূরকেও কি তরলে পরিণত করা সম্ভব না। একমাত্র বাকি আছে অ্যামোনিয়া, যেটাকে তরলে পরিণত করা সম্ভব। এই যে ন্যাপথালিন, আয়োডিন এবং কর্পূর, এই তিনটা পদার্থকেই যদি আমরা তাপ প্রয়োগ করি, তারা কি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে। তাহলে একমাত্র অ্যামোনিয়াই বাকি আছে, যার মূলত তরলে পরিণত করা সম্ভব। এরপর নিচের কোনটি কর্পূরের সংকেত? নিচের কোনটি কর্পূরের সংকেত? তাহলে আমাদের ঊর্ধ্বপাতনের ক্লাসের মধ্যে আমরা দেখিয়েছিলাম সংকেতগুলা। তাহলে সেই সংকেত অনুযায়ী আমরা একটু চিন্তা করি। C10H6 এটা কর্পূরের সংকেত হতে পারে না। তারপরে আমরা গ নাম্বার আছে C6H6, এটাও কর্পূরের সংকেত না। C12H26O এটাও কর্পূরের সংকেত না। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে C10H16O এটা হচ্ছে আমাদের কর্পূরের সংকেত। আশা করি এই এমসিকিউগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, এবং কিভাবে এমসিকিউ সমাধান করতে হয় সে সম্পর্কেও তোমাদের একটা মোটামুটি ধারণা হয়েছে। তাহলে আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা নতুন কোনো টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।